স্বাধীনতার পর আজম খান যখন ঢাকায় ফিরলেন তখন চারদিকে এক ভিন্ন বাস্তবতা। যুদ্ধবিধ্বস্ত দেশ, মানুষের মনে হাহাকার, স্বপ্নভঙ্গের বেদনা, আর যুব সমাজের মধ্যে এক ধরনের দিশাহীনতা। এই অবক্ষয় থেকে তরুণকে ফিরে আনতে তিনি হাতে তুলে নিলেন গিটার। 1972 সালে বন্ধুক নিয়ে গইরা তুললেন স্বাধীন বাংলাদেশের প্রথম রক ব্যান্ড উচ্চারণ। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় তিনি গাইলেন, এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না গো। তখন দেশের সঙ্গীতাঙ্গনে আক্ষরিক অর্থে এক নতুন যুগের সূচনা হইল। কইতে পারবেন স্বাধীন বাংলাদেশে কোন গানটা প্রথম নিষিদ্ধ হয়েছিল বা হয়েছিল অলিখিত সেন্সর? কইতে পারবেন না। শোনেন তাইলে। তখন 1974 সাল, স্বাধীন বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ। দেশ স্বাধীন হওয়ার মাত্র 3 বছরের মাথায় দেশ জুড়ে তীব্র খাদ্যাভাব দেখা দেয়। ক্ষুধার তাড়নায় গ্রাম থেকে হাজার হাজার মানুষ কাজের আর খাওয়ানোর খোঁজে ঢাকায় আইসা ফুটপাতে আশ্রয় নেয়। আজম খান তখন পরিবারের লগে কমলাপুর এলাকায় থাকতেন। সেই সময় কমলাপুর রেল স্টেশন থেকে নরডেম কলেজ পর্যন্ত ফুটপাতে অনাহারী মানুষের ঢল আছিল। খাওয়ানোর অভাবে সেইখানে প্রতিদিন মানুষ ধুইকা ধুইকা মারা যেতেছিল। আজম খান প্রায়ই এলাকার ফুটপাত দিয়ে হাঁটতেন। ফুটপাতের বস্তির অনাহারী বাচ্চারা তার মামা বইলা ডাকত। একদিন কমলাপুর রেল লাইনের পাশের বস্তিতে তিনি এক হৃদয় বিদারক দৃশ্যের সামনাসামনি হন। তিনি দেখতে পান চরম খাদ্যাভাব আর অনাহারে এক মায়ের কোলে তার দুধের শিশু মারা গেছে, আর সেই মা সন্তানরে নিয়ে বুক ফাটা চিৎকার করতেছে। যেই দেশের মানুষের মুক্তির লাইগা 1971 সালে নিজের জীবন বাজি রাইখা যুদ্ধ করছিলেন, মাত্র 3 বছরের মাথায় সেই স্বাধীন দেশের মানুষের এমন করুণ মর্মান্তিক পরিণতি আজম খান নিতে পারেন নাই। একজন মুক্তিযোদ্ধার তীব্র কষ্ট, হতাশা, ক্ষোভ থেকে তিনি এই ঘটনার প্রেক্ষাপটে রচনা করেন আর সুর দেন সেই কালজয়ী গান। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। 1974-75 সালের দিকে বাংলাদেশ টেলিভিশনে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ উপস্থাপিত একটি অনুষ্ঠানে আজম খান তার এই গানটা প্রথম পরিবেশন করেন। প্রচারের পরপরই গানটা সাধারণ মানুষের মুখে মুখে ছড়ায় পড়ে আর আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়। তাই সদ্য স্বাধীন দেশে দুর্ভিক্ষের এমন করুণ চিত্র আর রাষ্ট্রের প্রতি হতাশার কথা গানে স্পষ্টভাবে উঠে আসায় গানটা তৎকালীন সরকারের রোশানলে পড়ে। এরপর বিটিভিতে এই গানটা প্রচারের উপর অলিখিত নিষেধাজ্ঞা বা সেন্সরশিপ আরোপ করা হয়। আজম খান বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম। তিনি কেবল একজন সাধারণ সঙ্গীত শিল্পী আছিলেন না, তিনি আছিলেন একাধারে রণাঙ্গনের অকুতোভয় মুক্তিযোদ্ধা, সমাজ সচেতন এক দ্রোহী সত্তা এবং এই দেশে ব্যান্ড বা পপ সঙ্গীতের রূপকার। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্টেন গান হাতে যিনি শত্রুর বুকে কাঁপুনি ধরাইছিলেন, স্বাধীনতার পর সেই একই হাতে গিটার তুইলা নিয়া তিনি যুদ্ধবিধ্বস্ত এবং জাতির হতাশাগ্রস্ত তরুণ সমাজরে নতুন কইরা বাঁচার স্বপ্ন দেখাইছিলেন। 1950 সালের 28 ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কোয়ার্টার, সেইখানে জন্ম নিয়েছিলেন মাহবুবুল হক খান ওরফে আজম খান। আজম খানের কৈশোর আর যৌবন কাটছে এক উত্তাল রাজনৈতিক আবহে। নবম শ্রেণীতে পড়ার সময় তিনি বুঝতে পারছিলেন পাকিস্তানি শোষজ্ঞ বৈষম্যের চিত্র। 1968 সালে তিনি যুক্ত হয়েছিলেন বামপন্থী আদর্শের ক্রান্তি শিল্পী গোষ্ঠীর লগে। আইয়ুব মোনায়েম বিরোধী গণ আন্দোলনের সময় রাজপথে গণসঙ্গীত গাইয়া পুলিশের লাঠি পেটা খাইছিলেন, কিন্তু দইমা যান নাই। এই প্রতিবাদী সত্তাই এই মানুষটার 71 সালে টাইনা নিয়ে গেছিল রণাঙ্গনে। মায়ের কাছে অনুমতি চাইলে মা পাঠাইছিলেন রাজবাড়ি বাবার কাছে। বাবা সেই দিন কেবল একটা কথাই কইছিলেন, যুদ্ধে যাইতেছস যা, দেশ স্বাধীন না কইরা ফিরবি না। বাবার সেই আদেশ শিরোধার্য কইরা মাত্র 21 বছর বয়সে তিনি পাড়ি জমান ভারতের মেলা ঘরে। 2 নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফের অধীনে প্রশিক্ষণ নিয়ে ঝাঁপায়া পড়েন গেরিলা যুদ্ধে। অপারেশন তিতাস বা ত্রিমোহনী সম্মুখ যুদ্ধে তার বীরত্ব গাথা মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন সহযোদ্ধাগো অনুপ্রেরণার উৎস। শহীদ জননী জাহানারা ইমাম তার 71-এর দিনগুলো গ্রন্থে লিখছিলেন কিভাবে মেলা ঘরে তাঁবুতে বৈশা আজম খান গান গাইতেন, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ। থালাবাটি বাজায়া গাওয়া সেই গান মুক্তিযোদ্ধাগো প্রাণে সঞ্চার করতে অসীম সাহস। স্বাধীনতার পর
আজম খান যখন ঢাকায় ফিরলেন তখন চারদিকে এক ভিন্ন বাস্তবতা, যুদ্ধবিধ্বস্ত দেশ, মানুষের মনে হাহাকার, স্বপ্নভঙ্গের বেদনা, আর যুব সমাজের মধ্যে এক ধরনের দিশাহীনতা। এই অবক্ষয় থেকে তরুণকে ফিরে আনতে তিনি হাতে তুলে নিলেন গিটার। 1972 সালে বন্ধুকে নিয়ে গইরা তুললেন স্বাধীন বাংলাদেশের প্রথম রক ব্যান্ড উচ্চারণ। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় তিনি গাইলেন এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না গো। তখন দেশের সঙ্গীতাঙ্গনে আক্ষরিক অর্থে এক নতুন যুগের সূচনা হইল। আজম খানের সঙ্গীতের সবচেয়ে যুগান্তকারী দিকটা আছিল এটার শিকড় সন্ধানী রূপ আর প্রথা ভাঙার সাহস। এর আগে বাংলা আধুনিক গান মূলত আছিল কলকাতা কেন্দ্রিক, আর এর বাণী আছিল প্রবলভাবে সাহিত্য গন্ধ লইয়া, যেইখানে ফুল, পাখি, চাঁদ আর রোমান্টিক কল্পনার আধিক্যই আছিল বেশি। আজম খান প্রথম এই প্রথাগত কাব্যিক ছন্দের বাইরে আইসা দৈনন্দিন জীবনের আটপৌরে কথা নগর ঢাকা শহরে ফুটায় তুললেন, সাধারণ মানুষের জীবনরে উঠায় আনলেন, খাঁটি লোকাল ভাষারে রক সঙ্গীতের উদ্দাম সুরের লগে মিলাইয়া দিলেন। আলালো দুলাল, হাইকোর্টের মাজারে, ওরে সালেকা ওরে মালেকা, কিংবা পাপড়ি কেন বোঝে না, তার প্রতিটি গান হয়ে উঠল আমজনতার গান। তিনি প্রমাণ করলেন গান কেবল ড্রয়িং রুমে বৈশা শোনার বিষয় না, গান হইতে পারে রাজপথের বস্তি খাইটা খাওয়া মানুষের কণ্ঠস্বর। গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আজম খানের আছিল না, এমনকি তিনি কোনো বাদ্যযন্ত্র বাজাইতে পারতেন না, কিন্তু তার ভিতরে লুকায় আসছিল এক অসাধারণ নির্ভুল মিউজিক সেন্স। টেবিল চাপড়ায় তিনি সুর তুলতেন আর মুখ দিয়া শব্দ কইরা সহশিল্পীকে বুঝাইয়া দিতেন ড্রামস বা গিটারে ঠিক কি বাজাইতে হইব। বিখ্যাত পারকাশন বাদক কাজী হাবলুর স্মৃতিচারণ থেকে জানা যায় স্টেজে কেউ সামান্য ভুল বাজাইলেও আজম খান ঠিকই তা ধরে ফেলতেন। তার গায়কির ভঙ্গিটাই আসছিল সম্পূর্ণ মৌলিক, উচ্চকিত, রাফ কিন্তু দরদি, যা রক মিউজিকের ধাক্কা বা ওয়েভের লগে সম্পূর্ণ মানানসই আছিল। একজন গুরু হিসাবে আজম খানের অবদান কেবল নিজের গান গাওয়ার মধ্যে সীমাবদ্ধ না, তিনি এই দেশে ব্যান্ড সঙ্গীতের একটা বিশাল বটবৃক্ষ আছিলেন, যার ছায়ায় আশ্রয় পাইছিল প্রজন্ম থেকে প্রজন্ম। ফিডব্যাকের মাকসুদ থেকে শুরু কইরা আইয়ুব বাচ্চু, জেমস কিংবা ব্ল্যাক ব্যান্ডের জন কবির, সবাই আজম খানের স্নেহ আর আনুকূল্য পাইছিলেন। 90-এর দশকে যখন ব্যান্ড সঙ্গীত চরম বাণিজ্যিক রূপ নিতেছে, তখন তিনি আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলারে নিয়ে মিক্সড অ্যালবাম করার সুযোগ করে দিছিলেন। একজন সাধারণ তরুণের আবদার মিটাইতে নিজে উদ্যোগী হইয়া বিটিভি থেকে ক্যাসেট কপি করে আইনা দেওয়ার মতো উদারতা কেবল আজম খানের পক্ষেই সম্ভব আছিল। তবে এই কিংবদন্তি শিল্পীর জীবনের শেষ অধ্যায়টা ছিল কিছুটা অভিমান আর বিষাদ মাখা। যেই দেশের লেগা তিনি অস্ত্র ধরছিলেন, যেই দেশের মানুষের লেগা তিনি গান বাঁধছিলেন, সেই দেশের রাজনৈতিক বা সামাজিক অবক্ষয় তারে ব্যথিত করত। মুক্তিযুদ্ধের কথা উঠলেই তার চোখ ভিজে উঠত এক অব্যক্ত অভিমানে। শেষ বয়সে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার যুগে তিনি নিজের অনেকটাই গুটায় আনিছিলেন। মরণ ব্যাধি, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ কইরা 2011 সালের 5 জুন তিনি চিরবিদায় নেন। অথচ আকাশে ভাসতে থাকে তার গান, আমরা শুনি, শুনতে থাকি। বাংলা ব্যান্ড ইতিহাসের প্রথম গুরু আজম খানের গান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।